জনাব গোলাম মাওলা রানী, পটুয়াখালী ৩। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল। আগামী ১০০ বছর বিএনপি টিকে গেল। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। ডক্টর ইউনূস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ডক্টর ইউনূস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। 1967 সালে পয়দা হওয়া 57 পেরিয়ে 58-তে পা দিতে চলা এই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। আমি মনে করি মির্জা ফখরুল থেকে শুরু করে সবারই উচিত জয় বাংলা বলা। আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত, একটা লোকও নৌকার মাঝি হতে চায়। সংসদে কোনো রাজনীতি নেই। আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদ পদবি নেই। বিজয় বলতে কি সিংহাসনে বসা? যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে, কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে, যে কারণে তার মুখ যেখানেই লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। বোবার যেমন কোনো শত্রু নেই, গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত, আবার কখনো এন্টি জামায়াত। এ যেন একই অঙ্গে বহু রূপ, যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই, আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই। জন্ম থেকেই জ্বলতে থাকা রনিকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে। যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে, আবার পরক্ষণেই বিছানা থেকে পাছায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা, অপমানবোধ, লাঞ্ছনা এবং গঞ্জনা। কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয়। নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য না। এটা তো আপনি যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না? এটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ। সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে। স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা। মানুষের শরীরে যখন ব্যথা হয় না, তখন নখে ব্যথা থাকে, আবার একটু পরে মাথায় চলে যায়। আপনার তো বয়স অল্প, এখন অত ব্যথা হয়নি। একটু পরে সেই ব্যথা 5 মিনিট মাথায় গালে চলে আসে, কানে চলে আসে। ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে। ব্যথার এরকম যন্ত্রণা, সারা অঙ্গে এরকম ব্যথা নিয়েই চলছে রনির দিনকাল। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতকাল? একটা জায়গায় তো তাকে থামতে হবে, না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে। কেননা রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাবার ঠিক আগের স্টেজে আছে সে। আমার এই সকালে পেট খারাপ থাকে, বিকালবেলা মাথা খারাপ থাকে, রাতে ঘুম হয় না। আমি চিন্তা করলাম করিটা কি? পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে। কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না, যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন। সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল, সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি। টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। ভাই অনেক রাগ হয়েছে, আদর করে দেন। মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন, তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। তার এই ব্যক্তিত্বহীনতার কারণেই জীবনের পরন্ত সময়ে এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি। এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট। রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে 2008 সাল থেকে রনির ঘাট বদলের ইতিহাস দেখতে হবে। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের যে আদর্শটা রয়েছে, সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশে অনেক কোনো রাজনৈতিক দলের নেই। ঠিক ওই পর্যায়ের কোনো আলেম, কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির, কিন্তু এগুলো আসলে তার মনের কথা না।
রনির মনের কথাগুলো শুনতে হলে 2010 সালে সংসদে রনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মাওলা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার। আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার। আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে, কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালী 3 আসন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন। জনাব গোলাম মাওলা রনি, পটুয়াখালী 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা। রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন। আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন, কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার পৈতৃক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে। একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলা রনি 111-এ শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে। একে একে শিপিং বিজনেস, টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মাওলা রনি। ব্যবসা যে করেছি, টাকা পয়সা হয়েছে, আরো টাকা হতে হবে, সালমান এফ রহমানের মতো ধনী হতে হবে। গামছার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু চেরাগের সেই জিন গামছাওয়ালার ছেলে রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির। রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে। রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে, যেখানে খান সেখানেই হাগেন। হেগে মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন। ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা, কিন্তু সমস্যাটা সেখানে নয়। ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন, সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন। সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতির ছিল। কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে এই লোকটা এত খারাপ, এত বড় মৃত্যু, এত বড় টাউট। রনির বাবার হাত ধরেই দখলের হাতখড়ি হয় রনির। সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা, এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে গোলাম মাওলা রনি। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় কম পরিমাণে ডিমান্ড, 5 লাখ দেওয়ার মতো তো আমার সামর্থ্য। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবে। রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি। সহযোগিতা করতে গেলে হ্যাগরও মামলা দেয়। টকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী, যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান। দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে, কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেননি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয়। সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুলছুরি ছড়ালেও নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে। মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক। আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে। নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের 6-এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন। রাজধানীর তোপখানা রোডের মেহরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট। বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে 5 কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি 10 কাঠার প্লট। নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট পাগিয়ে নিয়েছেন। হঠাৎ করে গোলাম মাওলা রনি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি। মেমোরি কার্ড যদি নিয়ে থাকে মেমোরি কার্ড ফেরত দিয়ে দেন, কি আসছে? আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত থাকে আজ বড় ভাই হিসেবে আমি সরি। যাই হোক, ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন। জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি। খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা। সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে।
2018 সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন। রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ। মূলত 2018 সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোল্টিবাজি। রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন, কিন্তু পটুয়াখালী 3 আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম মাওলা রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে, সামনে বিএনপির সাথে করবে। সে বিএনপিতে যোগ দিয়েছে, জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না। তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থিতা বাতিল করেছে। সে তার আম ও সালা দুটি হারিয়েছে। 2018 সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী 3 আসনেও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি। কিন্তু পটুয়াখালী 3 আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল। সকালে রনির স্ত্রী ভোট কেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন। গাড়িটা আগে থানায় নাও, থানায় নিয়ে এই সুযোগে মানে প্রার্থী সহ সবাই মামলা দিয়ে দাও। এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন করে হাজার হাজার লোক থানায় ঘেরাও করে। তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন। আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি। অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 10 লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন। 10 লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা 2018 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরেকবার ডিগবাজি দেয়। কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন, আমি বিএনপির কেউ না। বিএনপির কোনো কমিটিতে আমি নেই, আমি শুধু ইলেকশনটা করেছি। আমাকে যদি বিএনপির নেতা বলা হয় এটা আমার জন্য অপমানজনক, কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই। ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন? উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো। রনি ভাই, এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন? প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসে। 2018 থেকে 2024 রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো। জলে ভাসা পদ্মের মতো 5টি বছর কাটানোর পর 2024 সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মাওলা রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই, যে কারণে 2024 সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করি। আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল। আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা রনি। বিএনপি এখন সরাসরি মাঠের রাজনীতি না করে তারা দোয়া দরুতে মগ্ন হয়ে গেছে, ঝাড় ফুঁক তাবিজ কওয়াজে ব্যস্ত। কেউ কেউ বলে যারা জাদুটু নাও জানে, বানও মারতে জানে। বিএনপি যে গণতান্ত্রিক ভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বাইডেনকে বসিয়ে দিয়েছে, মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে। বিএনপিকে নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি, কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান। আওয়ামী লীগ বিএনপির সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পদ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি, যে কারণে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে 17 জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন, তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার যার অবস্থান থেকে। ইউনূস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনূসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলা রনির। ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না। নোবেল পুরস্কার পেয়েছে, তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলা, তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিকে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন। সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। এই যে চ্যাংরা পোলাপনরা যা কিছু করতেছে, আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি, ডক্টর ইউনূস হি ইজ ইন রং, গুড কাজ করতেছে। যে সেই ঘরের মধ্যে ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না, আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো?
আপনি তো ঢুকে গেছেন। রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকেই তিনি বদদোয়া দিয়েছেন। পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন, যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকেই নাকি ভারতের রোষানলে পড়তে হবে। যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে। জামাত বর্ণ যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন, ওখানে খুব রং কাজ করছে, খারাপ কাজ করেছে। জোনায়েদ সাকি গেছে, যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। মানে দিল্লি কি এইরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। কারণ আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, যে কোনো সময় 999-এ কল করে রনিকে পাবনার গাড়িতে উঠিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস ইজ এ ফেমাস অ্যান্ড এমিনেন্ট ইকোনমিস্ট, কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। 3 মাসও টিকতে পারবেন না। নিজের ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানি যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মুখরোচকর টাইটেল, থাম্বনেল আর নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লা রনি। 11 সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাতে 11-এর একটা লেটেস্ট ভার্সন, এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লা রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে। রনিকে যেহেতু জামায়াত, বিএনপি, ডক্টর ইউনূস কেউই পাত্তা দিচ্ছে না, সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এরই মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি। সামনে হয়তো প্রকাশ্যে আরো গুণগান শোনা যেতে পারে। চীনের এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, এটি নির্মম, এটি অন্যায়, এটি অসাংবিধানিক। বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে। এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তো কাজেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় সৈন্য সমাবেশ ঘটাতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে, এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে, সিকিম বানিয়ে ফেলতে হবে। এছাড়া সুযোগ সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন, যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না। অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই। নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আগামী 3-4 মাস যদি এভাবে তারা চলতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে। এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। এখানে বসে লম্পজম্ব করতে পারবো, ভারতকে গালাগালি দিতে পারবো। কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন, সেটা অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন, সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি। সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই। কোথাও মাওলানা, কোথাও আওয়ামী লীগ, কোথাও কৌতুক অভিনেতা, কোথাও সাংবাদিক। অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি কি আওয়ামী লীগ করবেন, নাকি বিএনপি নেতা, ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা, মাওলানা নাকি ময়লা আবর্জনা? আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার বাংলাদেশের যে গোলাম মোল্লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে, তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে। আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয়, তাহলে সেটাও দ্রুতই নিতে হবে। রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আল্লাহ হাফেজ।